আজকের ব্লগটা মাছের বাজার দিয়ে শুরু করলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল। আজকে সকালবেলা গিয়েছিলাম ডিসিসিতে মাছের বাজারের জন্য। আর আমি নরমালি দেখা যায় যদি মাছের বাজার করা লাগে তখনই সকালবেলা ডিসিসিতে যাই, নয়তো কিন্তু বিকেল কিংবা সন্ধ্যার সময় রিল্যাক্স মুডে যাই। আর আগে একটা সময়ে দেখা যেত ডিসিসিতে বিকেলবেলাও মাছ পাওয়া যেত আর খুব ফ্রেশ থাকতো, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে মাছ যদি হাতা বাছা কিছু থাকেও বাট ওইটা একটা না কেমন যেন ফ্রেশ মনে হয় না, এর জন্য সকালবেলা যাই। আর আমি হচ্ছে মোস্ট অফ টাইম ডিসিসি থেকে মাছ কেনা মানে হচ্ছে স্যামন মাছ কিনবো। তা আমার কাছে হচ্ছে যে স্যামন মাছ তো খুব ভালো লাগে, শুধু আমার কাছে না আমার ফ্যামিলির সবার কাছেই স্যামন মাছটা খুবই প্রিয়। তো আমি সেখান থেকে জাস্ট চামড়া ফেলে ফিলে করে নিয়ে আসি, আর বাসায় এসে হচ্ছে নিজের পছন্দ মতো করে এভাবে কাট করে নেই। কিছু বড় রাখি, কিছু ছোট রাখি, কিভাবে রান্না করব ওইটার উপর ডিপেন্ড করে তারপর হচ্ছে আমি মাছগুলোকে কেটে নেই। এখন চলে এসেছি ব্রেকফাস্ট রেডি করতে। তবে আজকের ব্রেকফাস্ট হচ্ছে নাম না জানা। তা আমি এখানে কি নিয়েছি একটু বলে দেই। গ্রেট করা যে গাজর আছে সেটা নিয়েছি, পেঁয়াজ কুচি, সসেজ, মাশরুম এগুলোকে খুবই থিন করে আমি কুচি করেছি, আপনারা দেখতেই পারছেন। তারপর ডিসিসি থেকে আমি চাইনিজ ক্যাবেজ কিনেছিলাম, সেটা নিয়েছি। ১ চামচের মতো আটা। তারপর নিয়েছি যে কি বলে নুডলসের যে মসলা, ম্যাগির যে মশলা পাওয়া যায় সেটা না, নুডলসের প্যাকেটের যে মশলাটা থাকে আমি সেটা ইউজ করেছি। সামান্য পরিমাণ লবণ, আর এখন দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচ ক্রাশ করা। যেহেতু আমি এখানে কাঁচামরিচ ইউজ করিনি, সো গোলমরিচটা একটু বেশি করে নিয়েছি। তারপর একটা ডিম দিয়ে এখন পুরো মিক্সচারটা আমি ভালো মতো মিক্স করে নিব। শুরুর দিকে মনে হতে পারে যে মিক্সচারটা অনেক বেশি ড্রাই হয়ে গিয়েছে, বাট একটা পর্যায়ে যখন মিক্স করা শেষ হবে তখন দেখবেন পারফেক্ট কনসিস্টেন্সি চলে এসেছে। তো আমারও আমি এরকম কনফিউজড হয়ে গিয়েছিলাম যে আরেকটা ডিম দিব কিনা, পরে দেখলাম যে না, পারফেক্ট হয়েছে। আমি যখন এটা মিক্স করা শেষ করেছি তখন না আমার কাছে মনে হয়েছে যে ওয়ান কাইন্ড অফ সবজি পাকোড়া আমি বানাচ্ছি, কারণ এটার নাম যেহেতু আমি ঠিক করিনি কি দিব, তো আমার কাছে সবজি পাকোড়াই মনে হয়েছিল। আর সবজি পাকোড়াটা তো আমরা নর্মালি দেখা যায় যে ডুবো তেলে ফ্রাই করি, তবে আমি কিন্তু আজকে এইটাকে যে হালকা তেল সেইটাতে ফ্রাই করেছি। রাতে যখন আমি বেডে যাই তখন আমার হঠাৎ করে এই ব্রেকফাস্টের আইডিয়াটা মাথায় আসে। তা আমি হচ্ছে লিয়ানাকে বলছিলাম যে সকালবেলা তোমাদেরকে এরকম করে আমি ব্রেকফাস্ট রেডি করে দিব। তো লিয়ানা হচ্ছে এটার ডিটেলস শুনে সাথে সাথে বলছে যে না, আমি এই জিনিস ব্রেকফাস্টে খাবো না। তার ব্রেকফাস্ট নিয়ে অনেক প্রবলেম, সেটা তো আমি সবসময়ই বলি। তো আরএমকে বলার পর সে বলছে যে না, জিনিসটা খুব বেশি ইন্টারেস্টিং মনে হচ্ছে, নতুন কিছু ট্রাই করে দেখা যাক। তো যেহেতু সে বলেছে তো ভাবলাম যে না, লিয়ানা না করলেও তাকে আমি জোর করে খাওয়াবো। আর আমি ভেবেছিলাম না বেশ অনেকগুলি হবে, বাট এখন যখন আমি বানাতে আসলাম তখন দেখলাম যে ৪ টার বেশি আর হয়নি। তাই আমি আমার নিজের জন্য আর বানাতে পারিনি। তারপরও আমি একটু ট্রাই করে দেখেছিলাম, যেহেতু এক্সপেরিমেন্টাল খাবার, তো ট্রাই করে তো দেখতে হবে, নয়তো রেসিপি তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। তো ভাজতে গিয়ে হঠাৎ মনে হলো যে কেন না এখানে একটু চিজ দিয়ে দেই, যেহেতু লিয়ানা একটু বেশি খাবার-দাবার নিয়ে ঝামেলা করে, চিজ দিলে হয়তোবা তার কাছে বেশি ভালো লাগবে। আর আমি হচ্ছে এখানে বেশি পরিমাণ চিজ ইউজ করিনি, যেহেতু আরএম খাবে। তো এর জন্য হচ্ছে অল্প একটু চিজ দিচ্ছি। তারপর উপর দিয়ে আমি আরেকটু চিলি ফ্লেক্সও দিয়ে দিব। আচ্ছা, একজন আপু হচ্ছে আই থিংক সিরাজগঞ্জ থেকে আমার ভিডিও দেখেন। আর ওই আপুটার নামও হচ্ছে ইভা। তো হচ্ছে এই পর্যন্ত নিয়ে আমি বেশ কয়েকজন ভিউয়ার্স আপু পেলাম যাদের নাম আমার নামের সাথে মিলে যায়। আর হচ্ছে এই আপুটা হচ্ছে কোনোদিন কমেন্ট করেনি, ফার্স্ট টাইম কমেন্ট করেছেন। তো আমাকে বলছিলেন যে আপু, আমি ফার্স্ট টাইম কমেন্ট করেছি কিন্তু সবসময় আপনার ভিডিও দেখি। তো থ্যাংক ইউ সো মাচ আপু ফার্স্ট কমেন্ট করার জন্য। আর এখান থেকে আমার নাস্তাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমি কিন্তু এর রেসিপির নাম দিতে পারিনি। তো আরএম বলছিল যে আমি নাম দিয়ে দেই। আর আরএম হচ্ছে এটার নাম দিয়েছে ভেজ প্যান পিজ্জা। আমি হচ্ছে মালয়েশিয়া থেকে আসার পরে
মানে আমার না যত সব হচ্ছে ঘাস, লতাপাতা টাইপের যে খাবার আছে সেগুলো খেতে ইচ্ছে করে। তো আমি হচ্ছে এই যে বললাম না ডিসিসিতে গিয়েছিলাম সেখান থেকে চাইনিজ ক্যাবেজ কিনে নিয়ে এসেছি। তো প্ল্যান করেছিলাম যে আরো বেশ কিছু মানে সবজি টাইপের জিনিস কিনবো যেগুলো দিয়ে আমি মানে স্যুপ টাইপের খাবার আরো এটা সেটা বানিয়ে খাবো। তো আর ওইটা কেনা হয়নি জাস্ট আমি চাইনিজ ক্যাবেজটাই কিনেছিলাম। আর এই যে দেখেন আমি সকালে ব্রেকফাস্টের মধ্যে ওই জিনিসটা ইউজ করেছি। আর এখন আমি হচ্ছে ডিমের ভর্তা বানাতে এসেছি। তো ভাবলাম যে কেন না ডিমের ভর্তাও হচ্ছে আমি সেই ক্যাবেজ দিয়ে ট্রাই করে দেখি। আর সত্যি বলতে বেশ মানে মজা লেগেছে। তো আমাদের যে দেশীয় মানে বাঁধাকপি যেটা, সেটা দিয়ে হচ্ছে আমি কখনো এভাবে কাঁচা কোনো কিছু করে খাই না। মানে এমনিতে রান্না-টান্না করে খাই কিন্তু কাঁচা খেতে ইচ্ছে করে না। কিন্তু চাইনিজ যেটা সেটা কিন্তু অনায়াসে কাঁচা মানে আমি খেতে পারছি। আর মজার ব্যাপার হচ্ছে আমি এটা আনার পর এর আগে কখনো তো খাইনি। তো আমি হচ্ছে কাঁচাই একটু মানে মুখে নিয়ে দেখলাম যে এটার টেস্ট কেমন। তো দেখলাম যে একটু মিষ্টি, মিষ্টি বেশ ভালো টেস্ট। তো আমার কাছে মনে হলো যে না এটা হয়তোবা কাঁচা খেতে পারবো। তো ওই হিসেবে আমি ডিমের ভর্তার মধ্যে দিয়েছিলাম। আর এই ক্যাবেজটার টেস্ট হচ্ছে ওয়ান কাইন্ড অফ লেটুসের মতো। তো লেটুস যেমন এভাবে কাঁচা খাওয়া যায় বার্গারের মধ্যে দিয়ে আর অন্যান্য জিনিসে দিয়ে, তো এটাও কিন্তু খাওয়া যাচ্ছিল। তা আমি অ্যাজ ইউজুয়াল যেভাবে ডিমের ভর্তা করি ওইভাবেই করেছি। জাস্ট আজকে নতুন করে মনে হলো যে একটু লেবুর রস এড করি। তো লেবুর রসটা আমি এখানে এড করে দিয়েছি। আর এই তো সিম্পল হচ্ছে ঝটপট আমার ডিমের ভর্তাটা রেডি। আজকের ভ্লগটা কিন্তু বেশ অনেকদিন আগের। আমি যখন ব্যাক করেছিলাম তার জাস্ট কয়েকদিন পরেরই এই ক্লিপগুলো ছিল। তো এতদিন অন্যান্য জিনিস শেয়ার করতে গিয়ে এটা হচ্ছে একটু পিছিয়ে গিয়েছে। তো যাই হোক, আজকে হচ্ছে আমি আর তেমন স্পেশাল কোনো কিছু রান্না করিনি। গতকালকে হচ্ছে বাসায় গিয়েছিলাম প্লাস হচ্ছে আপুর বাসাতেও গিয়েছিলাম। যেহেতু টুকিটাকি যে গিফটগুলোই কিনেছি ভাবলাম যে এগুলো মানে যার যারটা তার বাসায় পৌঁছে দিয়ে আসি, রেখে দিলে ঝামেলা। তো ওইটার জন্যই গিয়েছিলাম। তো আসার সময় মানে আমি হচ্ছে বিকেলে গিয়েছিলাম। ১ম এ আপুর বাসায় গিয়েছি, তারপর আমাদের বাসায় গিয়েছি। তো আসার সময় আম্মু আমাকে জোর করে হচ্ছে মানে এরকম খিচুড়ি দিয়ে দিয়েছিল। কারণ আম্মু হচ্ছে ঝুরা গোশত দিয়ে তারপর এরকম খিচুড়ি রান্না করেছে একদম মিক্স করে। তো ওইটাই দিয়ে দিয়েছে। তো আমার আর লিয়ানার জন্য আমি আজকে খিচুড়িটা মানে খাবো। আরেম খাবে না যেহেতু এখানে বিফ দেয়া, সে বিফ খায় না। আর ওর জন্য আমি হচ্ছে ভাত করেছি প্লাস হচ্ছে ডিমের যে ভর্তা সেইটা করেছি আর স্যামন মাছের ভুনা করেছি। তো এই তো এই হচ্ছে আজকে আমাদের সিম্পল ব্রেকফাস্ট আর মানে সরি লাঞ্চ। একবারে কথা বলতে গেলে একটার জায়গায় আরেকটা বলে ফেলি। এতক্ষণ ব্রেকফাস্ট বলতে, বলতে এখন লাঞ্চের জায়গায় ব্রেকফাস্ট বলে ফেলছিলাম। তো যাই হোক, এটা হচ্ছে সন্ধ্যার দিকের ক্লিপ। আমি একটু রেডি হয়ে নিচ্ছি কারণ আমাদের একটা দাওয়াত আছে পুরান ঢাকায়। আরেমের ফ্রেন্ড দাওয়াত দিয়েছে। আর এই তো আমরা চলে এসেছি। আর এখানে আসার পর ভাইয়া কিন্তু নিজের হাতে খুব মজা করে এরকম একটা ওয়েলকাম ড্রিংকস বানিয়েছে। খাও খাও পুরান ঢাকার টাকি পুরি করেছি লম্বা করে করো আরে চুপ থাকো তুমি স্টোরি দিব না আশ্চর্য হ্যাঁ সস্তা নিয়ে নাও আগে দুধ তারি তুমি বেশি কথা বলো উঠে যাব না না দেখা যাচ্ছে না তো তুমি ফাইজলামি শুরু করেছো ফাইজলামি না সিরিয়াসলি সন্ধ্যার নাস্তা শেষে হচ্ছে এখানে ডিনার চলে এসেছে আর যেহেতু ভরপেট মানে নাস্তা খেয়েছি তো ডিনারে কিন্তু অত বেশি কিছু খেতে পারছিলাম না বাট তারপরও আলহামদুলিল্লাহ অনেক কিছু খেয়েছি। এখানে ভাইয়া অনেক কিছুর অ্যারেঞ্জমেন্ট করেছিল আজকে। আর এমনিতেও রাতে আমি তো তেমন স্পেশাল কোনো কিছু খাই না বাট আজকে আলহামদুলিল্লাহ বেশ ভালোই খেয়েছিলাম। আর আমি মানে নাস্তার ক্লিপগুলো রেখে দিয়েছিলাম কারণ আমি যেখানে যাই দেখা যায় যে ২ ভাবে একটু রেকর্ড করি তো ওইটাই হচ্ছে আরেম দুষ্টুমি করে বলছিল যে লম্বা করে রেকর্ড করো, ওয়াইড করে করো, স্টোরিতে দিবা, রিলসে দিবা এগুলো বলছিল। তো যাই হোক আমাদের পুরান ঢাকার আরেকটা ফেমাস খাবার ছিল কিন্তু টাকি পুরি। এটা কিন্তু ওই গ্রিন সসটা দিয়ে খেতে অনেক মজা ছিল। তো ওই পুরি খেয়েই অলমোস্ট পেট ভরে গিয়েছিল আর ডিনার কি করব। তো যাই হোক আমি হচ্ছে এখন বাসায় এসে যে থালাবাটিগুলো ছিল সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি। আর এখন হচ্ছে আপনাদেরকে আমি আমার ক্যাবিনেট রিলেটেড মানে যত কোয়েশ্চেন আছে মানে আমার যতটুকু মনে আছে সেগুলোর অ্যান্সার একটা, একটা করে দেওয়ার চেষ্টা করব। এই কিচেন ক্যাবিনেটের ম্যাটেরিয়ালস কি?
প্রাইস কত, ক্যাবিনেটে তেলাপোকা হয় কিনা, রান্না করে গরম হাঁড়ি-পাতিল রাখা যাবে কিনা, প্লাস হচ্ছে যে এইটা মানে বাসা চেঞ্জ করার সময় সাথে নিয়ে যাওয়া যাবে কিনা। তো অবশ্যই নিয়ে যাওয়া যাবে আপু। আমি কিন্তু এটার টাইটেলেই লিখে দিয়েছি যে পোর্টেবল কিচেন ক্যাবিনেট। আপনারা যেখানেই যান না কেন এটা সাথে নিয়ে যেতে পারবেন। পোর্টেবল এর মিনিং কিন্তু এটাই। তো যাই হোক, আর আমার এই কিচেন ক্যাবিনেটটা হচ্ছে MDF বোর্ডের। তো আপনারা চাইলে পার্টেক্স বোর্ড দিয়েও বানাতে পারেন। পার্টেক্স বোর্ড দিয়ে বানালে এটার প্রাইসটা কম পড়বে। তবে এটা যেহেতু আপনি ক্যাবিনেট মানে কিচেনে রাখবেন, তো সারাক্ষণই দেখা যাবে আপনি ওপেন করছেন, তারপর ক্লোজ করছেন। তো পার্টেক্সের হলে এটা কিন্তু খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। কারণ ওই যে সাইডের যে অ্যাঙ্গেলের মতোগুলো থাকে মানে দরজা খোলার লাগানোর জন্য, ওইগুলোর কারণে হচ্ছে বোর্ড আপনার ফেটে যাবে। তো এর জন্য আমি ওইটা হচ্ছে বানাইনি, MDF বোর্ড দিয়ে বানিয়েছিলাম। আর এটার প্রাইস হয়েছে মানে ৳১৬,০০০। আর আপনারা হয়তোবা অনেকেই মনে করেছেন যে এই মানে ক্যাবিনেটটা পুরো একটা এখানে। আসলে এটা কিন্তু একটা না, এটা হচ্ছে ২ পার্ট। আমি যে রান্না করে হাঁড়ি-পাতিল রাখি যেখানটাতে ওইটা কিন্তু আলাদা। আর এই পাশের ডান পাশেরটা কিন্তু আলাদা। সো আমি ২ টাকে একসাথে করে রেখেছি। আর এত বড় কিন্তু আপনার ক্যাবিনেট থাকলে আপনি কিন্তু বাসা চেঞ্জ করার সময় এটা মানে খুবই কষ্ট হবে। সিঁড়ি দিয়ে কিন্তু উঠানো যাবে না। তো আমি হচ্ছে মানে মুভমেন্টটা যেন ইজি হয় এটার জন্য আমি কিন্তু ২ ভাগে করেছি এটাকে। তো এখানে হচ্ছে ২ টা ক্যাবিনেট আমি একসাথে করে রেখেছি। আর প্রাইস যেটা বলেছেন সেটা হচ্ছে মানে ৳১৬,০০০ পড়েছে আমার এটা বানাতে। আর যেহেতু কাস্টমাইজ করে বানিয়েছি, সো কাস্টমাইজ করা যেকোনো জিনিসই আপনি দেখবেন বাজেট একটু বেশি লাগে। বাট আমার কাছে মনে হয়েছে যে ৳১৬,০০০ মানে খুবই কম লেগেছিল আমার মানে এটা বানাতে। যদিও এখন হয়তোবা আরেকটু বেশি দাম পড়তে পারে। তারপর এটার মধ্যে তেলাপোকা হয় কিনা, তেলাপোকা হবে কিনা সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপর আপু। আপনি এটা কতটা নিট অ্যান্ড ক্লিন রাখতে পারেন। অনেকেই আছে দেখা যায় ঠেসে মানে ক্যাবিনেটের ভিতরে অনেক জিনিসপত্র দিয়ে রাখে। প্লাস হচ্ছে সহজে ক্লিন করে না। তো এই সকল কাজ করতে গেলে কিন্তু অবশ্যই আপনার মানে ক্যাবিনেটের ভিতর তেলাপোকা হবে। তো আমি কিছুদিন পরপরই ক্লিন করি। প্লাস হচ্ছে আমি একদম ঠেসে জিনিসপত্র রাখিনি। অনেকটাই ফাঁকা। খুললেই দেখা যায় ভিতর পর্যন্ত দেখা যায়। তো এই কারণে আমার ক্যাবিনেটে এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো তেলাপোকা হয়নি। আর আমি না এটা আনার পর যেটা করেছিলাম জেল একটা তেলাপোকার পাওয়া যায় মানে ক্রিমের মতো পাওয়া যায় তেলাপোকার ওষুধ। ওইটা লাগিয়ে দিয়েছিলাম যেন তেলাপোকা ভিতরে না হয়। বিশেষ করে হচ্ছে আপনার ড্রয়ারটাতে। এরপর আমি আর লাগাইনি। অলরেডি হচ্ছে আপনার ৪ বছর হয়ে গিয়েছে। ৪ বছর আর কোনো কিছু ইউজ করিনি। তারপর গরম হাঁড়ি-পাতিল রান্না করে রাখা যাবে কিনা? তো এইটা হচ্ছে আপনাকে রাখতে হলে কি বলে সেটা মানে কিছু একটার উপর রাখতে হয় আপনাকে। স্ট্যান্ডের উপর রাখতে হবে। আপনি তো যেকোনো সারফেসেই গরম হাঁড়ি-পাতিল রাখতে পারবেন না। আর রাখা ঠিকও না। সেটা ফ্লোর হোক, টাইলস হোক। মানে এটা না করে কোনো একটা স্ট্যান্ডের উপর রাখতে পারবেন। তো আমি হচ্ছে রান্না করা হাঁড়ি-পাতিল একটা স্ট্যান্ডের উপর রাখি। এতে করে কোনো সমস্যা হয়নি। তো আর কোনো কোয়েশ্চেন আছে কিনা আমার আপাতত মনে পড়ছে না। আমি যতটুকু মনে ছিল আমি চেষ্টা করেছি আপনাদেরকে অ্যান্সার গুলো দেয়ার জন্য। আর এটা হচ্ছে মানে তার পরের দিনের ক্লিপ ছিল যেদিন দাওয়াত ছিল তারপরে। তো আমি আজকে চলে এসেছি সিনেমা দেখার জন্য 'জুরাসিক ওয়ার্ল্ড'। আর ছোটবেলা থেকে এই ধরনের মনস্টার, ডাইনোসর টাইপের যে সিনেমা আমরা প্রচুর দেখি। আর বড় স্ক্রিনে তো না দেখলেই না। তবে আজকে আমি এসেছি উত্তরার যে সেন্টার পয়েন্ট আছে সেটার সিনেপ্লেক্সে। এই পর্যন্ত আমাদের ঢাকাতে যতগুলো সিনেপ্লেক্স হয়েছে আমি কিন্তু সবগুলোতেই গিয়েছি। তো ভাবলাম যে এটাতে যাব না কেন? তো এটাতেও গিয়েছিলাম। আর এখনকার ক্লিপ যেটা, সেটা কিন্তু হচ্ছে আমার মানে গত ব্লগের আগের ব্লগে শেয়ার করার কথা ছিল। কিন্তু আমি এইটার জায়গায় মানে অন্য একটা ডাম্পলিং যে আমি ভাঁজ করছিলাম সেটা দিয়ে দিয়েছিলাম। তো আফরোজা আপু বলছিলেন যে ডাম্পলিংটা কিভাবে আমি ভাঁজ দিয়েছি এরকম একটা কোয়েশ্চেন করেছিলেন। সেটা তো দেখতে পেলাম না। তো পরে গিয়ে আমার মনে পড়েছে যে আল্লাহ আমি তো এই ক্লিপটা শেয়ার করার জায়গায় আরেকটা দিয়ে দিয়েছি। তো যাই হোক এই যে আপু আপনি দেখে নেন আমি কিভাবে ডাম্পলিংটা ভাঁজ করি। এভাবে ভাঁজ করা কিন্তু খুবই ইজি। আর মাঝে মধ্যে দেখা যায় যে পুর একটু বেশি হয়ে যেতে পারে। তো ওইটা কোনো ব্যাপার না বের করে তারপর হচ্ছে এভাবে চাপ দিয়ে দিবেন। আর এভাবে আপনারা ডাম্পলিংটা ভাঁজ করে নিতে পারেন। খুবই ইজি ভাবে ভাঁজ করা যায়। সেন্টার পয়েন্টে দেখলাম নতুন একটা ইউনিমার্ট হয়েছে। তো ভাবলাম যে একটু ঘুরে আসি। আর ঘুরতে গিয়ে আমি বেশ কিছু ফ্রোজেন খাবার কিনেছি। আর ব্যাক করার সময় দেখলাম এরকম জিলাপি ভাজছে মানে জাফরান জিলাপি। তো দেখে খুব লোভ হচ্ছিল। তো সেটাও নিয়ে নিলাম কিছু। তো এখন জিলাপি খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিবো। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। সো টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইয়োরসেলফ। আল্লাহ হাফেজ।